একদিকে ইনফর্ম লিভারপুলের মুখোমুখি হচ্ছে ভয়ঙ্কর পিএসজি, অন্যদিকে বার্সেলোনা বেনফিকা লড়াইটা দিচ্ছে অনেক গোলের প্রতিশ্রুতি। জার্মান ক্লাসিকোতে বেয়ার লেভারকুসেনের জন্য অপেক্ষা করছে বায়ার্ন মিউনিখ, আর চ্যাম্পিয়ন্স লিগ আপনার জন্য অপেক্ষা করছে অনেকগুলো চমৎকার ম্যাচ নিয়ে। চ্যাম্পিয়ন্স লিগের এই হেভিওয়েট রাতের আগে প্যাভিলিয়নের এই বিশেষ ভিডিওতে থাকছে 4টা ম্যাচের প্রিভিউ, সম্ভাব্য একাদশ এবং খুঁটিনাটি আলোচনা। এবং এই আলোচনায় আপনাদের সাথে রয়েছি আমি আজমাইন রাফিন। শুরুটা করতে চাই পিএসজি ভার্সেস লিভারপুলের একটা সম্ভাব্য ইউরোপীয় ক্লাসিক দিয়েই। প্যারিসের পার্ক দ্য প্রিন্সেস স্টেডিয়ামেই মুখোমুখি হতে যাচ্ছে ফ্রান্স এবং ইংল্যান্ডের এই মুহূর্তের দুটো লিগ লিডার দল। দুটো দলের মধ্যে বেশ কয়েকটা মিল দেখা যায়, বিশেষ করে দুটো দলই এই মুহূর্তে নিজেদের ঘরোয়া লিগের সবার ওপরে রয়েছে এবং দ্বিতীয় দলের সাথে তাদের পয়েন্টের পার্থক্য ঠিক 13। চ্যাম্পিয়ন্স লিগে দুই দলের পারফরমেন্সের দিকে যদি আসি, সেক্ষেত্রে লিভারপুল তারা প্রথম 8টা ম্যাচের মধ্যে 7টা ম্যাচেই জয়লাভ করেছে। শেষ ম্যাচে পরাজিত হলেও লিগের একেবারে সবার উপরে থাকতে তাদের কোনো রকম সমস্যা হয়নি। অপরদিকে প্যারিস সেন্ট জার্মেইন সেরা 8-এ থেকে পরের রাউন্ড নিশ্চিত করতে না পারলেও তাদেরকে কিন্তু খেলতে হয়েছে একটা নকআউট প্লে অফ, যেখানে তারা মুখোমুখি হয়েছিল ব্রেসকে 2 লেগ মিলিয়ে মোট 10টা গোল দিয়েই তারা উত্তীর্ণ হয়েছে রাউন্ড অফ 16-এ। অর্থাৎ এই দুই দলের লড়াইটা নিঃসন্দেহে একটা চমৎকার লড়াই হতে যাচ্ছে। ইনফর্ম লিভারপুলের কথাই বলছিলাম, এই মুহূর্তে ইউরোপের অন্যতম সেরা দল তারা। অপরদিকে পিএসজি সর্বশেষ 5টা ম্যাচ জিতেছে চ্যাম্পিয়ন্স লিগে এবং তাদের সামনে হাতছানি দিচ্ছে 1994-95 সালের পর প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে টানা 6টা ম্যাচ জয়ের রেকর্ড। এই মুহূর্তে আমরা একটু দেখে নিতে চাই দুই দলের সম্ভাব্য একাদশ। শুরুটা করতে চাই লিভারপুলকে দিয়েই। এই মুহূর্তে ইংলিশ দলটা রয়েছে তাদের লিগের সবার ওপরে এবং সাধারণত এমন একটা একাদশ নিয়েই আমরা তাদেরকে মাঠে নামতে দেখি। গোলরক্ষক অ্যালিসন বেকারের সামনে যে 4জন ডিফেন্ডার রয়েছেন তারা ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড, ইব্রাহিম কোনাতে, ভার্জিল ফন ডাইক এবং রবার্টসন হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। তার সামনে যে 3জন মিডফিল্ডার থাকবেন তাদের মধ্যে অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার, রায়ান গ্রাভেনবাখ এবং তাদের সবার সামনে ডোমিনিক সবোজলাই রয়েছেন মিডফিল্ডার হিসেবে। এর বাইরে কার্টিস জোন্স, হার্ভে এলিয়ট তারাও কিন্তু অপশন হিসেবে রয়েছেন, যারা মূলত সাবস্টিটিউট হিসেবেই হয়তো মাঠে নামতে পারেন। সবার সামনে আমরা যদি দেখি, সেক্ষেত্রে মোহামেদ সালাহ, কোডি গাকপো এবং লুইস দিয়াস এই ত্রয়ী এই মৌসুমে চমৎকার পারফরমেন্স করে চলেছেন। তবে এখানে কোচ আর্নে স্লটের জন্য বেশ কয়েকটা শঙ্কার কারণ রয়েছে। বিশেষ করে ইব্রাহিমা কোনাতের কথা আপনি বলতে পারেন, বা অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টারের কথাও আপনি বলতে পারেন, ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড তারা প্রত্যেকে কিন্তু রয়েছেন হলুদ কার্ড দেখার ঝুঁকিতে। এবং বিশেষ করে ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড, ইব্রাহিমা কোনাতে এবং হার্ভে ইলিয়ট যিনি নামতে পারেন সাবস্টিটিউট বেঞ্চ থেকে, এই 3জন ইতিমধ্যে 2টো করে হলুদ কার্ড দেখেছেন এবং আরও একটা হলুদ কার্ড দেখলে তারা কিন্তু পরের লেগের জন্য একটা ব্যান্ড হয়ে যাবেন বা একটা সাসপেনশনে পড়বেন। অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার ইতিমধ্যে 4টা হলুদ কার্ড দেখে ফেলেছেন এবং একটা ম্যাচ সাসপেনশনেও তিনি ছিলেন। আরও একটা হলুদ কার্ড দেখলেও তিনি কিন্তু পরের লেগে অ্যানফিল্ডে মাঠে নামতে পারবেন না। এই মুহূর্তে আমরা দেখতে চাই একটু পিএসজির দিকে। পিএসজি দলটার কথা যদি আমরা বলছিলাম, তারা এই মুহূর্তে রয়েছে লিগ আয়াতে সবার ওপরে এবং 24টা ম্যাচের সবগুলোতেই তারা রয়েছে অপরাজিত। দোনারুমা গোলরক্ষক হিসেবেই তিনি থাকার কথা। এর বাইরে আমরা যদি দেখি তাদের ডিফেন্স লাইনটা, লেফট ব্যাক নুনো মেন্দেস, রাইট ব্যাক আশরাফ হাকিমি এবং 2 সেন্টার ব্যাক হিসেবে ইদানিংকালে কোচ লুইস এনরিকে ব্যবহার করছেন মার্কিনিয়স এবং বেরালদোকেই। এর সামনের যে মিডফিল্ডটার কথা আমরা বলতে চাচ্ছি, পিএসজির মিডফিল্ডটা এই মুহূর্তে ইউরোপের অন্যতম সেরা। বিশেষ করে ফ্যাবিয়ান রুইজ, ভিতিনহা এবং জোয়াও নেভেসের এই মিডফিল্ডের বল প্লেয়িং চমৎকার এবং বলতেই হয় লিভারপুলের সাথে এই ক্ষেত্রে অর্থাৎ মিডফিল্ডে তাদের একটা চমৎকার ব্যাটেল কিন্তু হতে যাচ্ছে। তাদের আরেকটু সামনে অর্থাৎ ফরওয়ার্ড লাইন, এটাও এই মুহূর্তে ইউরোপের অন্যতম সেরা বললে খুব একটা ভুল বলা হবে না। তাদের নতুন সাইনিং কাভারেজ খেলিয়া এবং অবশ্যই রয়েছেন বারকোলা এবং সবার সামনে খেলছেন ওসমান ডেম্বেলের কথাই একটু বলতে হয়, কেননা প্লেয়ার্স টু ওয়াচে পিএসজির হয়ে অবশ্যই থাকছেন ওসমান ডেম্বেলে। এই মৌসুমে এখনো পর্যন্ত 26টা গোলের সাথে 6টা অ্যাসিস্ট করেছেন ডেম্বেলে এবং সম্ভবত তিনি নিজেও স্বীকার করে নেবেন যে এই মৌসুমটাই তার ক্যারিয়ারের সেরা। 2025 সালের কথা যদি শুধুমাত্র বলা হয়, সেক্ষেত্রে ইউরোপের টপ 5 লিগে খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ গোল কিন্তু ওসমান ডেম্বেলের। অর্থাৎ লিভারপুলের ডিফেন্সকে তার দিকে বাড়তি নজর রাখতেই হচ্ছে, যেমন বাড়তি নজর রাখতে হবে পিএসজি ডিফেন্সকে মোহামেদ সালাহর ওপরে। ওসমান ডেম্বেলে যেমন এই মৌসুমে পিএসজির হয়ে ভালো করছেন, মোহামেদ সালাহ সেই কাজটা আরও ভালোভাবে করছেন লিভারপুলের হয়ে। এই মৌসুমে ইতিমধ্যে তার হয়ে গেছে 52টা গোল অ্যাসিস্ট। 39টা ম্যাচ থেকে তিনি পেয়ে গেছেন এই 52 গোল অ্যাসিস্ট এবং এটা অবশ্যই টপ 5 লিগে খেলা যে কোনো খেলোয়াড়দের জন্য সর্বোচ্চ। এবং 30টা গোল 22টা অ্যাসিস্ট তার নামের পাশে ইতিমধ্যেই রয়েছে। এবং বলে রাখা ভালো, মোহামেদ সালাহ চমৎকার সূচনা করলেও মৌসুমে দ্বিতীয়ার্ধে এসে তিনি অনেক ক্ষেত্রেই পথ হারিয়ে ফেলেন বা সেই খেইটা আগের মতো তিনি ধরে রাখতে পারেন না। তবে এই মৌসুমটা একটু হলেও ব্যতিক্রম এবং মোহামেদ সালাহ যদি তার এই চমৎকার পারফরমেন্সটা ধরে রাখতে পারেন, কে জানে আর্নে স্লটের অধীনে লিভারপুল হয়তো আরও এগিয়ে যাবে।
চ্যাম্পিয়ন্স লিগের বুধবার রাতটা আপনার জন্য অপেক্ষা করছে আরও একটা চমৎকার ম্যাচ নিয়ে, একেবারে অল জার্মান ক্লাসিকো আপনি যেটাকে বলতে পারেন, সে বায়ার লেভারকুসেন এবং বায়ার্ন মিউনিখ মুখোমুখি হচ্ছে মিউনিখের আলিয়াঞ্জ এরেনা স্টেডিয়ামে। এবং এবারই প্রথমবারের মতো এই দুটো দল মুখোমুখি হচ্ছে ইউরোপের মঞ্চে। জাভি আলোনসোর দল মুখোমুখি হবে যখন ভিনসেন্ট কোম্পানির দলের বিপক্ষে, তখন জাভি আলোনসোর বায়ার লেভারকুসেনের সামনে বেশ কিছু সুখ স্মৃতি কিন্তু রয়েছে। বায়ার লেভারকুসেন এই স্প্যানিশ কোচের অধীনে কখনোই বায়ার্ন মিউনিখের কাছে পরাজিত হয়নি। এর আগে 6টা ম্যাচে এই দুটো দল মুখোমুখি হয়েছে, যেখানে স্প্যানিশ কোচ শেষ হাসি হেসেছেন 3বার, অপরদিকে 3টা ম্যাচ হয়েছে ড্র। এবং দুই দলের সর্বশেষ মুখোমুখি 4 দেখায় 3টাতেই ক্লিনশিট রাখতে সক্ষম হয়েছে বায়ার লেভারকুসেন। বলে রাখা ভালো, সর্বশেষ মুখোমুখি দেখাটা হয়েছিল গত ফেব্রুয়ারিতে, যেখানে বুন্দেসলিগার ওই ম্যাচে দুটো দল গোলশূন্য ড্র করলেও সেখানে একচ্ছত্র আধিপত্য ছিল বায়ার লেভারকুসেনের। একেবারে ম্যাচের প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা সময় আধিপত্য বজায় রাখলেও শেষ পর্যন্ত গোলটা বের করতে পারেনি বায়ার লেভারকুসেনের ফরওয়ার্ড, এবং 2.16 XG নিয়েও একটা পয়েন্ট নিয়েই শেষ পর্যন্ত মাঠ ছাড়তে হয়েছে জাভি আলোনসোর শিষ্যদেরকে। অপরদিকে এবং ভিনসেন্ট কোম্পানির শিষ্যরা অর্থাৎ জামাল মুসিয়ালা, হ্যারিকেনরা সেই ম্যাচে মাত্র 2টো শট নিতে সক্ষম হয়েছিলেন বায়ার লেভারকুসেনের পোস্টে, তবে একটা শটও ঠিক অন টার্গেটে ছিল না, অর্থাৎ XG হিসেবেও মাত্র 0.05 ছিল বায়ার লেভারকুসেনের বিপক্ষে বায়ার্ন মিউনিখের XG। এবং সেই ম্যাচে বায়ার্ন মিউনিখ যে একটা পয়েন্ট নিয়ে ফিরতে পেরেছে সেটাকে অবশ্যই তাদের সৌভাগ্য বলা যেতে পারে। তবে এই ম্যাচের প্লেয়ার্স টু ওয়াচ যদি আমরা বলি, সেক্ষেত্রে বায়ার লেভারকুসেনের হয়ে আপনি অবশ্যই চোখ রাখতে চাইবেন ফ্লোরিয়ান ভার্টজের উপরে, বিশেষ করে তার যা সাম্প্রতিক পারফরমেন্স এবং এই মৌসুমে তিনি যেভাবে করে বায়ার লেভারকুসেনকে টেনে নিয়ে যাচ্ছেন, সেই বিষয়টা নিঃসন্দেহে আপনার চোখ এড়াচ্ছে না। এবারের মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোল তিনি করেছেন বায়ার লেভারকুসেনের হয়ে, 6টা গোল তার রয়েছে, সাথে রয়েছে একটা অ্যাসিস্ট, এবং তার যে 7 GA বা গোল কন্ট্রিবিউশন সেটাও কিন্তু বায়ার লেভারকুসেনের হয়ে এই মৌসুমে সর্বোচ্চ। লিগে অবশ্য সর্বোচ্চ গোলদাতার নাম প্যাট্রিক শিক, তবে সেখানেও যদি আমরা গোল কন্ট্রিবিউশনের কথা বলি, সেখানেও সবার উপরে রয়েছেন ফ্লোরিয়ান ভার্টজ। অর্থাৎ বায়ার লেভারকুসেন যদি বায়ার্ন মিউনিখকে পরাজিত করতে চায়, সেক্ষেত্রে একটা চমৎকার পারফরমেন্স প্রয়োজন হবে ফ্লোরিয়ান ভার্টজের কাছ থেকে। অপরদিকে বায়ার্ন মিউনিখের প্লেয়ার্স টু ওয়াচের কথা যদি বলি, সেক্ষেত্রে হ্যারি কেইনের নামটাই আসবে সবার আগে। এবারে চ্যাম্পিয়ন্স লিগটাও হ্যারি কেইনের জন্য যাচ্ছে অম্লমধুর ভাবেই। প্রথম ম্যাচেই 4টা গোল তিনি পেয়েছিলেন দিনামো জাগ্রেবের বিপক্ষে, এরপরে বার্সেলোনার বিপক্ষে তার একটা গোল ছিল। তবে সবশেষ কয়েকটা ম্যাচে তিনি যেন একটু হলেও অফ ফর্মে রয়েছেন। একেবারে লিগ এবং চ্যাম্পিয়ন্স লিগ সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে যদি চিন্তা করা হয়, সেক্ষেত্রে শেষ 4 ম্যাচে তার কোনো গোল নেই। এর আগের 5 ম্যাচে আবার রয়েছে তার 7টা গোল, এবং এই ব্যাপারটাই বলে দিচ্ছে যে হ্যারি কেইন যদি বায়ার লেভারকুসেনের বিপক্ষে জ্বলে উঠতে পারেন, তাহলেই কিন্তু বায়ার লেভারকুসেনের বিপক্ষে ভালো সম্ভাবনা থাকবে বায়ার্ন মিউনিখের, অন্তত লেভারকুসেনের মাঠে একটা ভালো লিড নিয়ে যাওয়ার জন্য হলেও। এই রাতে আরও একটা বড় ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে ফুটবল ক্লাব বার্সেলোনা এবং বেনফিকা। এই ম্যাচটা অনুষ্ঠিত হতে যাচ্ছে বেনফিকার ঘরের মাঠ স্তাদিও দা লুজে, যেটা মূলত পর্তুগালের লিসবনে অবস্থিত। এবং এই মাঠটার সাথে বার্সেলোনার সম্পর্কটা বেশ গভীর, যদিও তাকে ঠিক মধুর সম্পর্ক বলা যায় না, কেননা 2020 সালে সেই কোভিড আক্রান্ত সেই সিজনে বার্সেলোনা যখন বায়ার্ন মিউনিখের কাছে পরাজিত হয়েছিল 8-2 ব্যবধানে, সেই ঘটনাটাও ঘটেছিল এই স্তাদিও দা লুজ স্টেডিয়ামে। এবং সেখানে বার্সার বিপক্ষে বায়ার্নের ডাগ আউটে ছিলেন কোচ হ্যান্সি ফ্লিক। এবং কে জানে 8-2 ব্যবধানে বার্সেলোনাকে পরাজিত করা হ্যান্সি ফ্লিক হয়তো বার্সার হয়েই একটা নতুন রূপকথা লিখতে যাচ্ছেন, যে রূপকথার নকআউট পর্বটা শুরু হতে যাচ্ছে সেই স্তাদিও দা লুজ স্টেডিয়ামেই, যেখানে অবশ্য এই মৌসুমেই একবার মুখোমুখি হয়েছিল এই দুটো দল। এবং সেই ম্যাচটাও ছিল একটা মহাকাব্যিক ম্যাচ, যে ম্যাচের প্রথম 30 মিনিটের মধ্যে বার্সেলোনা হজম করে ফেলে 3টা গোল, এবং ম্যাচের একটা পর্যায়ে দ্বিতীয়ার্ধে তারা পরিণত হয় 4-2 ব্যবধানে পিছিয়ে থাকায়। এবং শেষ 15 মিনিটে একটা ঝলক দেখা যায় বার্সেলোনার কাছ থেকে, যেখানে তারা ম্যাচটা জিতে নেয় শেষ পর্যন্ত 5-4 ব্যবধানে, এবং 3 গোল পিছিয়ে থেকেও অ্যাওয়ে মাঠে প্রতিপক্ষের বিপক্ষে এই 3 গোলের ব্যবধান পূরণ করে ম্যাচ জেতার ঘটনা, এটাই UCL এর ইতিহাসে প্রথম। এবং সেই ম্যাচে চমৎকার পারফরমেন্স করেছিলেন রাফিনহা, যেখানে তার এক্সট্রা টাইমের গোলেই বার্সেলোনা পরাজিত করতে সক্ষম হয় এই বেনফিকাকে। তবে এই ম্যাচের প্লেয়ার্স টু ওয়াচের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে রাফিনহার পাশাপাশি আপনি বাড়তি নজর রাখতে চাইবেন রবার্ট লেভানডস্কির উপরেও, কেননা চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার হয়ে সর্বোচ্চ গোল স্কোরারের নাম রবার্ট লেভানডস্কি। এখনো পর্যন্ত 9টা গোল তিনি করেছেন, এবং বেনফিকার বিপক্ষে সর্বশেষ যে ম্যাচটা ছিল সেই ম্যাচে রবার্ট লেভানডস্কির 2টো পেনাল্টি গোলও ছিল। অর্থাৎ বার্সেলোনা এই ম্যাচেও যদি গোল বের করতে চায়, যদি জিততে চায়, সেক্ষেত্রে লেভানডস্কির একটা বড় পারফরমেন্স খুব বেশি করে প্রয়োজন বার্সেলোনার। পাশাপাশি এটাও বলে রাখতে হবে, হ্যান্সি ফ্লিকের অধীনে রবার্ট লেভানডস্কি মোট UCL ম্যাচ খেলেছেন 21টা, যেখানে তার 24টা গোল রয়েছে, অর্থাৎ প্রায় প্রতি 74 মিনিটে একবার করে গোল করেছেন রবার্ট লেভানডস্কি। এবং এই ব্যাপারটাও সম্ভবত তিনি অব্যাহত রাখতে চাইবেন বেনফিকার বিপক্ষে। অপরদিকে বেনফিকার যিনি নাম্বার 9,
সেই ভ্যাঞ্জেলিস পাভলিদিসের দিকেও আপনার বাড়তি নজরটা রাখতেই হবে, কেননা বার্সেলোনা বেনফিকা গত ম্যাচের যে কথাটা বলছিলাম সেই ম্যাচের প্রথম 30 মিনিটের মধ্যেই হ্যাটট্রিক করেছিলেন এই পাভলিদিস। এর বাইরে সর্বশেষ ম্যাচে মোনাকোর বিপক্ষে তারা যখন মুখোমুখি হয়েছিল সেখানেও শেষ মুহূর্তের একটা গোল ছিল পাভলিদিসের কাছ থেকে, যে গোলটা আসলে শেষ পর্যন্ত বেনফিকাকে তুলে দেয় রাউন্ড অফ 16-এ। চলতি মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের 7টা গোলের সাথে তার 2টো অ্যাসিস্টও রয়েছে এবং এই ম্যাচেও গোলের জন্য বার্সেলোনার বিপক্ষে বেনফিকার পাভলিদিসের দিকেই তাকিয়ে থাকবেন বেনফিকা সমর্থকেরা। বুধবার রাতে সর্বশেষ যে ম্যাচটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফেনুর্দ ভার্সেস ইন্টার মিলান। বাংলাদেশ সময় বুধবার রাত 11:45 এই ম্যাচটা অনুষ্ঠিত হতে যাচ্ছে নেদারল্যান্ডসের রটারডামে। এই দুই দলের কিছু ফ্যাক্টস নিয়ে যদি কথা বলি, ইন্টার মিলান সর্বশেষ কোনো ডাচ দলের বিপক্ষে পরাজিত হয়েছে 2002 সালের এপ্রিলে, যে দলটার নামও ছিল ফেনুর্দ, এবং এরপরে টানা 11টা ম্যাচে ডাচ দলগুলোর বিপক্ষে অপরাজিত রয়েছে ইন্টার মিলান, যেখানে তারা শেষ হাসি হেসেছে 7বার, অপরদিকে তারা সমতায় শেষ করেছে 4টা ম্যাচে। অর্থাৎ এই ম্যাচে ইন্টার মিলানের জন্য তাদের অতীতটা একটু হলেও তাদেরকে এগিয়ে রাখছে। অপরদিকে ফেইনুর্দকে একটু হলেও এগিয়ে রাখবে তাদের হোম রেকর্ডটা। এই মৌসুমে ডাচ লিগে 12টা ম্যাচের মধ্যে 7টা ম্যাচেই জয়লাভ করেছে ফেইনুর্দ, যে 12টা ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল তাদের ঘরের মাঠে। চ্যাম্পিয়ন্স লিগের কথা যদি বলা হয় সেক্ষেত্রে তারা বায়ার্ন মিউনিক এবং এসি মিলানের মতো দলকে নিজেদের ঘরের মাঠে পরাজিত করতে সক্ষম হয়েছে। অর্থাৎ ইন্টার মিলানের জন্য কাজটা অতটাও সহজ হতে যাচ্ছে না। তবে প্লেয়ার্স টু ওয়াচের দিকে যদি আমরা একটু তাকাই, সেই লাউতারো মার্তিনেসের কথা প্রথমে বলতে হবে, যিনি সম্ভবত ইন্টার মিলানের কাজটা একটু হলেও সহজ করে দিতে পারেন। এই মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের 8টা ম্যাচে ইন্টার মিলান সর্বমোট 11টা গোল করেছে এবং তারা হজম করেছে মাত্র 1টা গোল। এই বিষয়টা খুবই ইন্টারেস্টিং, কেননা এই 11টা গোলের মধ্যে 5টা গোলই এসেছে লাউতারো মার্তিনেজের পা থেকে। অর্থাৎ গোলের জন্য ইন্টার মিলান মার্তিনেজের ওপর কতটা নির্ভরশীল সেটা কিন্তু এই পরিসংখ্যান থেকেই বোঝা যায়। এই মৌসুমে সিরিয়াতেও তিনি ইতিমধ্যে 10টা গোল এবং 3টা অ্যাসিস্ট করে ফেলেছেন। তবে ইউরোপিয়ান কাপ অথবা ইউসিএল এর কথা যদি বলা হয় সেক্ষেত্রে তার সামনে সুযোগ রয়েছে যে ইন্টার মিলানের হয়ে সর্বকালের সর্বোচ্চ গোল স্কোরার হওয়ার। ইতিমধ্যে তিনি চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে গোল করে ফেলেছেন 17টা, যেটা তাকে সমতায় নিয়ে এসেছে সান্দ্রো মাজেলার সাথে। ইতিমধ্যে চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে তিনি ইন্টার মিলানের হয়ে গোল করেছেন সর্বমোট 17টা, যেটা তাকে সমতায় নিয়ে এসেছে সান্দ্রো মাজেলোর সাথে, এবং আরও একটা গোল করলে তিনি কিন্তু ইন্টার মিলানের ইউরোপীয় কম্পিটিশনে সর্বোচ্চ গোল স্কোরার হয়ে যাবেন, এবং সেটা নিশ্চয়ই লাউতারো মার্তিনেজ মাথায় রাখতেই চাইবেন। অপরদিকে ফেইনুর্দের হয়ে আশা ভরসার প্রতীক হয়ে থাকবেন ইগর পাইসাও। এই মৌসুমে চমৎকার পারফরমেন্স করছেন। চ্যাম্পিয়ন্স লিগে এসি মিলানের বিপক্ষে প্রথম লেগে তার গোলেই এগিয়ে গিয়েছিল ফেইনুর্দ, এবং সেই ম্যাচে কাইলো আক্কারকে যথেষ্ট ভুগিয়েছিলেন তিনি। এর বাইরে এই মৌসুমে ডাচ লিগেও তিনি চমৎকার পারফরমেন্স করে যাচ্ছেন, যেখানে তার রয়েছে 6টা গোলের সাথে 7টা অ্যাসিস্টও। এর সাথে চ্যাম্পিয়ন্স লিগের 2 গোল আর 4 অ্যাসিস্টকেও যদি যোগ করেন, সব মিলিয়ে ইগর পাইসাওকে কিন্তু বাড়তি নজরেই রাখতে হবে ইন্টার মিলানকে। অর্থাৎ সব মিলিয়ে এই ম্যাচটা খুব একটা সহজ যে হবে ইন্টার মিলানের জন্য সেটা বলা যায় না। ফেইনুর্দ ঘরের মাঠে চেষ্টা করবে অন্তত একটা ড্র নিয়ে মাঠ ছাড়ার। এই ছিল মোটামুটি আমাদের প্রিভিউ শোতে। আপনারা আপনাদের প্রেডিকশনগুলো জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। এছাড়া ইউরোপীয় ফুটবলের যে কোনো আপডেট পেতে ফলো করতে পারেন প্যাভিলিয়নের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। প্যাভিলিয়নের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।